Hello guys, welcome back to my channel. আজকে আমি যেই টপিকটা নিয়ে বলবো সেটা হলো যে কিভাবে টিএমসি বা তৃণমূলের পতন হলো আর এর কারণটা কি, কেন মমতা দিকে সিট ছাড়তে হলো। সো লেটস গো। আমার লড়াইটা সরাসরি মমতা ব্যানার্জির সাথে। আমি 2021 সালে নির্বাচন হওয়ার পরে दीदी ओ ममता दीदी मोदी जी जेस्टेड that it was not an act of God और जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा 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 वो हिंसा करते हैं। অনেক সাহাবুদ্দিনকে আমরা সিধে করেছি। প্রথম ফোনটা পুলিশ করছে, দ্বিতীয় ফোনটা বিজেপির অফিস থেকে যাচ্ছে। ইলেকশন কমিশন উনকে সঙ্গী সাথী মহাশয়কে ধন্যবাদ জানাবো। দীর্ঘদিন এখনো 4 রাউন্ড 5 রাউন্ড 6 রাউন্ড 8 রাউন্ড কাউন্টিং হয়েছে, বাকি রয়েছে। मैं इलेक्शन कमीशन और इलेक्शन के ऑफिसर्स को साफ कह रहा हूं, आप जो कर रहे हो गलत कर रहे हो। কথা পুলিশ অফিসার চামচাগিরি করছে, সব নোট করছি আমরা। पलटानो दौरकार, आप बोलेंगे चाहिए बीजेपी सरकार। অনেক বিশ্লেষকের মতে তৃণমূলের পরাজয়ের পেছনে একক কোনো কারণ নয়, বরং দীর্ঘদিন ক্ষমতায় থাকা, দুর্নীতির অভিযোগ, স্থানীয় অসন্তোষ, বিজেপির সংগঠন শক্তিশালী হওয়া এবং ভোটারদের পরিবর্তনের ইচ্ছা, এইসব কারণ একসাথে কাজ করেছে। এবং শিক্ষার ক্ষেত্রে তৃণমূল সরকারের সময় যে বড় উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেগুলো সহজভাবে বলছি। কন্যাশ্রী প্রকল্প, স্কুল ও কলেজে পড়া মেয়েদের আর্থিক সাহায্য, অল্প বয়সে বিয়ে রোধ ও পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহ, লক্ষ লক্ষ মেয়ে এই প্রকল্পের সুবিধা পেয়েছে। সবুজ সাথী, নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিনামূল্যে সাইকেল, দূরের স্কুলে যাতায়াত সহজ করা এবং স্কুল ছুট কমানো ছিল লক্ষ্য। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, উচ্চশিক্ষার জন্য সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুবিধা, কম সুদে কলেজ, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, বিদেশে পড়াশোনা পর্যন্ত করা যায়। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ, মেধাবী ও আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের বৃত্তি, উচ্চ মাধ্যমিক থেকে গবেষণা, পিএইচডি স্তর পর্যন্ত সহায়তা। WBSCHG ঐক্যশ্রী স্কলারশিপ, সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি, স্কুল ও কলেজ ও পেশাগত শিক্ষায় সহায়তা। শিক্ষাশ্রী, তপশিলি জাতি এসসি ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সহায়তা। মেধাশ্রী, অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি। তরুণের শব্দ, উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্রছাত্রীদের ডিজিটাল ডিভাইস কেনার জন্য আর্থিক সহায়তা। বিনামূল্যে বই, ইউনিফর্ম ও মিড ডে মিল, সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের বই, ইউনিফর্ম, জুতো এবং মধ্যাহ্নভোজের সুবিধা। বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ, নতুন কলেজ, বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে বলে রাজ্য সরকার দাবি করে। আর যদি পরিবার কেন্দ্রিক প্রকল্পগুলোর কথা হয় তাহলে তৃণমূল সরকারের সময় পশ্চিমবঙ্গে বেশ কিছু বড় প্রকল্প চালু হয়েছে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, পরিবারের মহিলাদের মাসিক আর্থিক সহায়তা, সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য এক পরিমাণ আর SC ST মহিলাদের জন্য বেশি পরিমাণ ভাতা। স্বাস্থ্যসাথী, পুরো পরিবারের জন্য স্বাস্থ্য বিমা, হাসপাতালে ভর্তি ও চিকিৎসা খরচের সাহায্য। খাদ্যসাথী, কম দামে বা বিনামূল্যে রেশন, চাল ও অন্যান্য খাদ্যশস্যের সুবিধা। দুয়ারে সরকার, সরকারি পরিষেবা মানুষের বাড়ির কাছাকাছি পৌঁছে দেওয়া, বিভিন্ন সার্টিফিকেট, প্রকল্পে আবেদন, সংশোধন ইত্যাদি সহজ করা। কৃষক বন্ধু,
কৃষক পরিবারকে আর্থিক সহায়তা, কৃষকের মৃত্যু হলে পরিবারকে আর্থিক সাহায্য। রূপশ্রী, দরিদ্র পরিবারে প্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের জন্য এককালীন আর্থিক সহায়তা। কন্যাশ্রী, মেয়েদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সহায়তা, পরোক্ষভাবে পরিবারে আর্থিক চাপ কমায়। মানবিক পেনশন, প্রতিবন্ধী সদস্য থাকলে পরিবারকে আর্থিক সহায়তা। জয় বাংলা, বয়স্ক, বিধবা ও বিভিন্ন সামাজিক সুরক্ষা পেনশন প্রকল্পের আওতায় ভাতা। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, পরিবারের পক্ষে একসাথে বড় অঙ্কের টাকার ব্যবস্থা না থাকলেও ছেলে মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ। এবং আমি আর একটা সত্য কথাই বলছি, নিজের বুক ছুঁয়ে বলছি যে মমতাদি অনেক ভালো। কারণ আমি যখন ক্লাস 2-এ পড়তাম তখন থেকে উচ্চ মাধ্যমিক বা ক্লাস 12 পর্যন্ত মমতাদি বা তৃণমূল আমার পড়াশোনা বা শিক্ষার সমস্ত খরচ দিয়েছে, আর আমার পরিবারকেও সাহায্য করেছে। আর মমতা যা বলে ইনস্ট্যান্টলি করে দেখায় আর দিয়ে দেখায়, কিন্তু লোভ দেখায় না। কিন্তু কিভাবে মমতা দিদিকে গদি ছাড়তে হলো, সেটার কারণ হলো এসএসসি টেট চাকরি কেলেঙ্কারি, দুর্নীতির অভিযোগ, আরজিকর ঘটনা, বেকারত্ব, 15 বছরের শাসনের বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি, স্থানীয় নেতাদের বিরুদ্ধে ক্ষোভ। এর ফুল এক্সপ্লেনেশন আমি বলছি। শিক্ষক নিয়োগ, এসএসসি টেট দুর্নীতির অভিযোগ, শিক্ষক ও সরকারি চাকরি নিয়োগের অনিয়মের অভিযোগ সবচেয়ে বড় ইস্যু হয়ে ওঠে। বহু নিয়োগ আদালতের নির্দেশে বাতিল হয়, চাকরি প্রার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। দুর্নীতি ও কাটমানি অভিযোগ, বিরোধীরা দীর্ঘদিন ধরে স্থানীয় স্তরে কাটমানি, সিন্ডিকেট ও প্রভাবশালী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ তুলেছে। সাধারণ মানুষের একাংশের মধ্যে অসন্তোষ বাড়ে। আরজিকর ঘটনা, 2024 সালের আরজিকর মেডিকেল কলেজের ডাক্তার হত্যাকাণ্ড ও তদন্ত পরিচালনা নিয়ে ব্যাপক বিতর্ক হয়। এই ঘটনা নারী নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তোলে এবং সরকারকে ভাবমূর্তিতে প্রভাব ফেলে অনেক বিশ্লেষক মনে করেন। দীর্ঘ 15 বছরের শাসন, অ্যান্টি ইনকামবেন্সি, দীর্ঘদিন ক্ষমতায় থাকলে মানুষের একাংশ পরিবর্তন চাইতে শুরু করে। রাজনৈতিক ভাষায় একে অ্যান্টি ইনকামবেন্সি বলা হয়। বেকারত্ব ও চাকরির অভাব নিয়ে অসন্তোষ, অনেক তরুণ মনে করেছিলেন যে সরকারি চাকরি কম এবং বেসরকারি শিল্প ও কর্মসংস্থান আরও বাড়ানো দরকার। চাকরির প্রশ্নটি নির্বাচনে বড় ইস্যু ছিল। সারদা নারদা ও অন্যান্য কেলেঙ্কারি, সারদা ও নারদা মামলায় কিছু তৃণমূল নেতার নাম উঠে এসেছিল, যদিও সব অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি, তবুও এসব ঘটনা দলের ভাবমূর্তিতে প্রভাব ফেলেছিল। স্থানীয় নেতাদের বিরুদ্ধে ক্ষোভ, অনেক এলাকায় মানুষের অভিযোগ ছিল যে কিছু স্থানীয় নেতা সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন। দলীয় সংগঠনের ভিতরে গোষ্ঠী দ্বন্দ্বের কথাও উঠে আসে। রাজনৈতিক হিংসা নিয়ে বিতর্ক, পশ্চিমবঙ্গে বহু বছর ধরে রাজনৈতিক সংঘর্ষ ও হিংসা নিয়ে অভিযোগ প্রতি অভিযোগ চলেছে। বিরোধীরা এটিকে বড় ইস্যু হিসেবে তুলেছিল। কল্যাণ প্রকল্প বনাম চাকরি, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী এর মতো প্রকল্প জনপ্রিয় ছিল, কিন্তু পাশাপাশি ভোটার মনে করেছিলেন যে ভাতার পাশাপাশি আরও বেশি শিল্প ও চাকরি দরকার। আর এরপরে আসে নির্বাচন, বা যাকে আমরা ইলেকশন বলি। সো গাইজ, এখন আমি তোমাদেরকে ইলেকশনের পরের ফলাফলটা তোমাদের দেখাচ্ছি, মানে যাকে ইলেকশনের রেজাল্ট বলা হয়। আসন সিটের ফলাফল: বিজেপি 207টা আসনে জিতেছে, তৃণমূল 80টা আসনে জিতেছে, কংগ্রেস 3টা আসনে জিতেছে, বাকি আদার্স বা অন্যান্য পার্টি 4টে আসনে জিতেছে। মোট আসন ধরে নিন 294টা আসন। আর এর সাথে আরেকটা চার্ট আছে, যে চার্টটা আমি তোমাদের দেখাচ্ছি। তো বিজেপি জিতে যাওয়ার পর কিন্তু তৃণমূল পদ ছাড়েনি। আমাদের প্রথম কথা হচ্ছে আমরা কিন্তু হারিনি, আমাদের 100 সিট জোর করে লুট করা হয়েছে।
শেষে মমতা দিদিকে গদি ছাড়তে হলো। আর এদিকে মমতা দি হেরে যাওয়ার পর রাহুল গান্ধী কি বলছে ভিডিওটা দেখো। मैं इलेक्शन कमीशन और इलेक्शन के ऑफिसर्स को साफ कह रहा हूं, आप जो कर रहे हो गलत कर रहे हो, ये ट्रीजन है, देश के खिलाफ है, ये मत भूलिए। टाइम आएगा हम आपको पकड़ेंगे, बचने वाले नहीं हो। इट इज क्रिटिकल दैट वी एक्सपोज वोटर चोरी। আর এদিকে রাহুল গান্ধী ইলেকশন কমিশনকে নিয়ে কি বলছে দেখো, যেটা রাহুল গান্ধী বুঝতে পেরে গেছে যে বিজেপি কিভাবে ইলেকশন কমিশনকে দিয়ে খেলা খেলাচ্ছে। बंगाल के भाइयों और बहनों नमस्कार। ये चुनाव विचारधारा का चुनाव है और सबसे पहले मैं आपको बताना चाहता हूं कि बीजेपी चुनाव चोरी करती है। बीजेपी ने हरियाणा में, मध्य प्रदेश में, महाराष्ट्र में चुनाव चोरी किया है। एसआईआर चुनाव चोरी करने का तरीका है। আর ওদিকে অভিষেক বিশ্বাস করতে পারছে না। এখনো 4 রাউন্ড 5 রাউন্ড 6 রাউন্ড 8 রাউন্ড কাউন্টিং হয়েছে, বাকি রয়েছে। আমি সকলকে অনুরোধ করব ধৈর্য ধরুন। প্রত্যেকটা তৃণমূলের কাউন্টিং এজেন্টকে অনুরোধ করব যে কেউ কাউন্টিং ভেন্যু ছেড়ে বেরোবেন না। মমতা দিদি ঘর নিয়ে এক্সপ্লোর দেখাচ্ছি আমি। আমার থাকার ঘর, এটাই আমার খাবার ঘর, এটাই আমার বেডরুম, এটা আমার খাবার টেবিল, মানে এটাই সব। আর বলতে পারো আমার কিছু বই আছে, আমার কিছু দেবদেবী আছে, আর আমার ওটা সেতার আছে, আমার ভেতরে একটা গিটার আছে, আমার সিনথেসাইজার। ও এই তো শান্তিপূর্ণভাবে এইখানে বসে আছেন ফেলানি বসাক, তারপরে দীপালি বসা জোর করে তুলে দেয়া। সব থেকে আজকের দৃষ্টিভঙ্গিতে দেখলে যেটা লাগে, লালবাজার থেকেও যখন আপনাকে এইভাবে টেনে হিঁচড়ে বের করে দেয়া হচ্ছে, কোনো মহিলা পুলিশ নেই। তারপরে আমার মাথায় মারছিল, তখন ছদ্দিপদ দিয়ে আছে না ব্যাংকের যে ম্যানেজার, ওরা তখন ওদের মাথাটা আমার মাথার উপরে দিল, দিয়ে ওরা পিঠে বাড়ি খেয়েছিল খুব, আমিও খেয়েছিলাম। তারপর বলা হয়েছিল যে আপনারা মহাকরণ দখল করতে হচ্ছেন। আমি বলছি আনন্দবাজারের হেডলাইন ছিল লালবাজার থেকে বার করা হলো ঘাট ধরে। মহাকরণ দখল করতে গেলে কেউ হেঁটে যায়, আর 4-5 জন লোক মিলে। আমরা তো যাচ্ছিলাম ডালহৌসির মিটিংটা কভার করতে, কারণ আমাদের 5টা পয়েন্ট হয়েছিল। ওরাই তো প্রথমে গুলি চালাতে শুরু করলো, তখন তো আমাদের নামে উল্টোপাল্টা বলা হতো, এমনকি সিঙ্গুর আন্দোলনের সময় শিখিয়ে দেওয়া হতো সবচেয়ে খারাপ ছবিটা নিয়ে এসো। ইনফ্যাক্ট সেই দিন এই ঘটনার প্রেক্ষিতে রাইটার্স বিল্ডিংয়ে সাংবাদিকরা মার খান, সমস্ত কাগজের একেবারে শুরুতেই ছিল সেই খবর। হ্যাঁ, তখন তো প্রেস কর্নার ভেঙে দিল। আরেকটা দিদি, সেদিন একটা কোটেশন আনন্দবাজার পত্রিকায় হেডলাইন হয়েছিল, ধাক্কা দিয়ে বের করে দেব বসুকেও। সেই দিন কার্যত আপনি বামফ্রন্ট সরকারকে তার আগেই হয়তো উৎখাত করার প্রতিজ্ঞা নিয়েছিলেন। এরপর 2011-এ যখন সেই রাইটার্সে ঢুকলেন, সেই অনুভূতিটা কেমন ছিল? না, আমি প্রতিহিংসা পরায়ণ নই, কারণ তোমাদের মনে আছে 11 ইলেকশনে আমরা একটা স্লোগান দিয়েছিলাম, বদলা নয় বদল চাই। এবং তারপরে যখন রেজাল্ট বেরোনোর পর আমি সবাইকে রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীত গাইতে বলেছিলাম। আর অখিলেশ যাদব মমতা দিদিকে কি বলছিল দেখো। आप इतना अच्छा लड़े, उससे आप हारे नहीं है। नहीं, आप हारे नहीं है, आप हारे नहीं है, हारे नहीं। সো থ্যাংক ইউ গাইজ আমার এই ভিডিওটা দেখার জন্য। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার এই ভিডিওতে, আর ভালো লাগলে লাইক করবে আর সবাইকে শেয়ার করবে। ধন্যবাদ।